প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু। কেমন আছেন? আছি ভালো। পত্রপত্রিকা জুড়ে তো নির্বাচনেরই খবর, আর মাত্র 9 দিন বাকি। তো বাহাস আছে এক দলের বিরুদ্ধে আরেক দল, একজনের বিরুদ্ধে আরেক দল, এবং এখন আবার মহান মুক্তিযুদ্ধের সেই স্বাধীনতার ঘোষণাকে সেই সম্পর্কে আবার নতুন তথ্য আজকে বেরিয়েছে, একজন নেতা দাবি করেছেন। তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তার আগে পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম পড়ে শোনাই আপনাকে। দৈনিক প্রথম আলো, আজ পবিত্র শবে বরাত, শেষ সময়ে জেনতেন শিক্ষা আইনের চেষ্টা, একটি দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়। কক্সবাজারে জামায়াতের আমির, তারা বাধ্য হয়েছেন হ্যাঁর পক্ষে কথা বলতে। দৈনিক যুগান্তর, বিএনপির ইস্তেহার শুক্রবার, জামায়াতের কাল, নারী ও তরুণদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি, আর দুর্নীতিমুক্ত দেশ গড়তে কঠোর বার্তা দেবে জামায়াত। ধনীর ঘরে শিশুর নরক, স্ত্রীসহ বিমানের এমডি শফিকুর কারাগারে। কালের কণ্ঠের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতাই বেশি, টিআইবির গবেষণা প্রতিবেদন। ভোট গণনায় দেরি হলে প্রতিরোধ করতে হবে, যশোরের সমাবেশে তারেক রহমান। দৈনিক সমকাল, নতুন সংসদ সদস্যের শপথ পড়াবেন কে? রপ্তানি কন্টেনার জমেছে ৮,৯০০, খালাস কম মাত্র ৭০ ভাগ। দৈনিক ইত্তেফাক, জিয়ানন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমদ। চট্টগ্রামের 11 দলের সমাবেশে ডাক্তার শফিকুর। আজ পবিত্র শবে বরাত, নির্বাচনকে বিতর্কিত করতে একটি দল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ প্রতিদিন, নির্বাচনের আগে সরকার কেন তড়িঘড়ি সিদ্ধান্ত নিচ্ছে? নির্বাচনের ছায়ায় অপরাধের উত্থান, কালো টাকার ছড়াছড়ি নির্বাচনের মাঠে। আজ পবিত্র শবে বরাত। মানব জমিন, তুমুল বিতর্ক, জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল পোস্ট। কিভাবে গঠিত হবে নির্বাচিত সরকার? আমাদের সময়ে, জয়ের পাল্লা ভারী বিএনপির, হার না মানা আওয়ামী লীগের 28 আসন, হাসিনার 10, টিউলিপের 4 বছর কারাদণ্ড। আজ পবিত্র শবে বরাত। আমার দেশ, ভোটের প্রচারে ভারত নিয়ে নীরব বিএনপি জামায়াত। আজকের পত্রিকা, শিক্ষার্থীকে শারীরিক শাস্তি ও মানসিক নিপীড়ন নিষিদ্ধ হচ্ছে, নারী সমাজকে যেন কারো মুখাপেক্ষী না হতে হয়। খবরের কাগজ, রাজনীতির মাঠে এআই কন্টেন্টের উত্তাপ, যারা নারীদের অসম্মান করে তারা দেশপ্রেমিক হতে পারে না, তারেক রহমান বলেছেন। কালবেলা শিরোনাম, জামায়াত আমিরের পোস্ট বিতর্ক, নারী বিদ্বেষী উত্তপ্ত রাজনীতি, দুশ্চিন্তায় কর্মকর্তাদের ঘুম নেই। ইনকিলাব, মানবিক, ন্যায় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা। ইনকিলাব একটি ধানের শীষের পক্ষের একটি প্রচারণা, এবং মূল পত্রিকা যেটি, সেই মূল পত্রিকার শিরোনাম হয়েছে চতুর্মুখী চাপে পড়বে নতুন সরকার। দৈনিক সময়ের আলো, প্রশাসনে দ্বিমুখী প্রভাব, সুষ্ঠু ভোট কি নিশ্চিত হবে? বাংলাবাজার পত্রিকা, নির্বাচনী সহিংসতা বাড়ছে, জনমনে উদ্বেগ উৎকণ্ঠা। রূপালী বাংলাদেশ, গণভোটে পাল্টাবে হিসেব, বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ, ডক্টর শফিকুর রহমান। তারেক রহমান বলেছেন, নির্বাচন বানচালে একটি দল উঠে পড়ে লিখেছে। এই যে বাহাসের কথা আপনাকে বললাম আলোচনার শুরুতেই, তার শেষ শিরোনামটাই যদি আপনাকে একটু পড়ে শোনাই। বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ, আর এটা হচ্ছে জামায়াতের আমিরের বক্তব্য। তারেক রহমান বলেছেন, নির্বাচন বানচালে একটি দল উঠে পড়ে লেগেছে, নারীদের অপমান করা দলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এবং নারীর অবমাননাকর যে পোস্ট শফিকুর রহমান এক্স হ্যান্ডেলে, সেটা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। আপনার কি মনে হয়? বাহাসের যেটা কথা বলেছেন, বাহাস তো হবেই। জি, নির্বাচনে যদি বাহাস না হয় তাহলে জমবে কি করে? মাঠ উত্তপ্ত করতে হবে, একে অপরের বিরুদ্ধে বলবে। এটা সবসময় দেখেছি আমরা, কিন্তু আমরা সবসময় চেয়েছিলাম যে একটা শালীনতা যাতে বজায় থাকে। এখন লাল কার্ড ইজ অল রাইট, এই শব্দটা হয় ফুটবলে লাল কার্ড দেখিয়ে প্লেয়ারকে বের করে দেয় মাঠ থেকে, উনি ওটাই বলতে চেয়েছেন। আবার এরকম উত্তপ্ত রাজনীতিতে তারেক রহমান সাহেবের যে কথাটা বক্তব্য আছে, যে তা কেউ কেউ চেষ্টা করছে নির্বাচন বানচাল করতে, সম্ভবত এটা জামাতের দিকে উনি ইঙ্গিত করেছেন। আর জামাত ইসলামের
আমিরের একটি পোস্ট নিয়ে যেটি এক্স হ্যান্ডেলে যে পোস্ট ছিল, অনেক অনেক জায়গায় আলোচনা হচ্ছে। টু বি ভেরি অনেস্ট, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আচ্ছা, আপনি মনে করছেন না যে এটা তার পোস্ট? ডক্টর শফিকুর রহমানের, আমি মনে করছি কি না সেটার থেকে বেশি হচ্ছে যে ডক্টর শফিকুর রহমানের মতো লোক, ডাক্তার, জি, এত শিক্ষিত লোক, রাজনীতি করেছেন এত বছর ধরে, এই জায়গায় এসেছেন, তার মতো লোক এরকম একটা পোস্ট দেবে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু আবার যারা এই এআই নিয়ে যারা কাজ কারবার করেন, তাদের অনেককেই বলতে শুনেছি যে তারা চ্যালেঞ্জ ছুড়েছেন তাদের কাছে যে আপনারা প্রমাণ করো এটা তার না, এটা তার না। আচ্ছা। তো এখন ধরুন এই বাহাসটা চলতেই পারে, নির্বাচনে এটা হতে পারে মহিলাদের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে। অনেকেরাই বলেছে যে এটা কি জামাতের আসল চেহারা কিনা, তো কাজ করতে পারবো না, আমরা তো কাজ করতে পারবো না, এরকম হচ্ছে না। আপনি একটু খুব যথার্থ বলেছেন যে জামাতের আমির উনি বারবার বলছেন যেটা আমার না, এটা হ্যাক করা হয়েছিল। কিন্তু তার যে গতকালের আরেকটি বক্তব্য, আপনাকে আমি একটু পড়ে শোনাই বক্তব্যটা। মানে এই যে বক্তব্যটা, জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমদ, চট্টগ্রামের 11 দলের সমাবেশে ডাক্তার শফিকুর রহমান, সেখানে অলি আহমেদ উপস্থিত ছিলেন। এবং তিনি কি বলেছেন আমি একটু পড়ে শোনাই। তিনি জাতীয়তাবাদী দল অলি আহমেদ বলেছেন, আমি লড়াই করেছি রণাঙ্গনে, জাতীয়তাবাদী দল গঠনে আমি ছিলাম জিয়াউর রহমানের পরে ব্যক্তি। কর্নেল অলি এমনও বলেন, আমি এখন বিএনপিতে নাই, আমি থাকতে পারি না, কারণ এটি জিয়াউর রহমান সাহেবের বিএনপি নয়, এটা বেগম জিয়ারও বিএনপি নয়। তাহলে এই নতুন তথ্য যেটা অলি আহমেদ এখন বলছেন, আবার শফিকুর রহমান সাহেব বলছেন যে জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ডক্টর অলি আহমেদ। তা ইতিহাস কি ক্ষণে ক্ষণে বদলায়? এখন হচ্ছে কি যে ইতিহাস বিকৃত হয়, আমরা দেখেছি অতীতে অনেক সময় হয়েছে, আওয়ামী লীগের আমল হয়েছে, বিএনপির আমল হয়েছে, এখন নির্দলীয় সরকার আমল হচ্ছে। এবং এটা এমন একটি বিতর্ক, এই বিতর্কের একটা কিন্তু শেষ হয়েছিল বলে আওয়ামী লীগও চুপ করে গেছিল, না হয়তো জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এই যে নতুন একটা আসলো, জামাতে ইসলাম যে জিনিসটা বললেন, আচ্ছা জামাতে যদি উনি জয়েন না করতেন তাহলে কি বলতেন? তাহলে এটা বলতেন? হ্যাঁ, নিশ্চয়ই বলতেন না। আর জীবিত, এখনো তো উনি জীবিত আছেন অলি আহমদ সাহেব। অলি আহমদ সাহেব কিন্তু জীবনেও বলেন সমাবেশে উনি উপস্থিত ছিলেন, তাকে পরিচয় করিয়ে দেওয়া পরিচয়। এবং উনি কিন্তু কোনোদিনই বলেননি যে উনি এই ঘোষণার সাথে জড়িত ছিলেন, বা জিয়াউর রহমান সাহেব যখন ঘোষণা দেন তখন উনি তার পাশে ছিলেন, এইসব আমার কোনদিন বলতে শুনিনি। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে অলি আহমদ সাহেবের উচিত ছিল সেই মিটিংয়েই দাঁড়িয়ে বলা। না, উনি তো অলরেডি বর্তমান বিএনপির সমালোচনা করেছেন, সেটা করেছেন উনি। এখন সব থেকে বড় সমস্যাটা হচ্ছে কি যে ওনাকে নিয়ে যে জিনিসটা হয়েছে এবং আখতারুজ্জামান সাহেবকে নিয়ে যে জিনিসটা হয়েছে, তারা জামাতে গেলেন কেন? বিএনপি থেকে তারা জামাতে গেলেন কেন? এবং এই বয়সে আপনি যদি তাদের বয়স চিন্তা করেন, এই বয়সে এখনো তাদের পদের লোভ, সামাজিকভাবে তারা তো পরিচিত, অলি আহমেদের নাম আর কি লাগে, আখতারুজ্জামান সাহেবের আর কি লাগে, কিন্তু তারা জামাতের কাছে গেলেন এবং কোন রকম স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি ওনারা কেন গেলেন। উনি তো এলডিপি থেকেই নির্বাচন করতে পারতেন, হেরে যেতেন। জামাত থেকে দাঁড়িয়ে কি উনি জিতবেন? তাও তো বলা যাচ্ছে না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই দুইজন নেতা বিভিন্ন জনসমাবেশে, জামাতের জনসমাবেশে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে ৭১-এ যাদেরকে আমরা রাজাকার, আলবদর, আলসামস বলি, তারা দেশের পক্ষে কাজ করেছিল। হ্যাঁ, অবশ্যই। তখন তো দেশ ছিল পাকিস্তান, তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। তখনও তো বাংলাদেশ হয়নি, তাই না? তখন ওই যুক্তিতে ঠিক আছে, ওই যুক্তিতে ঠিক আছে, তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছিলেন। তখন তো পাকিস্তান ছিল, পাকিস্তানের পক্ষে কাজ করেছেন তারা। এবং এটা তো এমন না যে আপনি আমি বলি এই বাহাস হয়তো বা এখন চলবে, কয়েকদিন আবারও চলবে, নির্বাচন পর্যন্ত। আমি একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই, আর মাত্র 9 দিন, মানে একেবারে দাঁড়ে নির্বাচন দাঁড়ে, কিন্তু প্রচারণা কিন্তু কম আরো। আচ্ছা, 10 তারিখে প্রচারণা শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে আপনার, এই যে প্রচারণায় দুই দলে দুই নেতা যেভাবে নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার আরেকটি রিপোর্ট এসছে বা বিভিন্ন পত্রিকায় ছাপাও হয়েছে যে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, কালের কণ্ঠের শিরোনাম,
যুগান্তর শিরোনাম করেছে ভোটের টাকা কৌশলে খেয়ে ফেলছে মধ্যসুক্তভোগীরা। মানে এতদিন শুনছিলাম যে কাঁচামাল নিয়ে এসে মধ্যসূত্রীরা বা সিন্ডিকেট গঠন করে তারা মানুষকে ঠগায়, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে নেতাদের কাছে টাকা নিচ্ছেন, আমি বিলিয়ে দিব, কিন্তু তারা আর দিচ্ছেন না। না, এই ব্যবসা কিন্তু অনেক দিন ধরে চলছে। তাই চলে? হ্যাঁ, অনেক দিন ধরে চলছে। আপনার থেকে আমি টাকা নিলাম, আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আপনি আমাকে অসম্ভব বিশ্বাস করেন, আমি আপনার থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে কিন্তু নিজের পকেটে বাকিটা দিলাম, লক্ষ টাকা দিলাম, 500 টাকা আমি দিলাম, এরকম এটা হয়েছে। এখন আপনি যেটা বলেছেন যে বাহাস হচ্ছে, ঝগড়া হচ্ছে, গালাগালি হচ্ছে, বা অশ্রাব্য ভাষাও ব্যবহার করা হচ্ছে, তো সেখানে আবার জামাতের আমিরের একটা দেখলাম যে উনি একটা ডাক দিয়েছেন যে আসুন আমরা একটু আলোচনায় বসি। উনি হঠাৎ করে এই ডাকটা দিলেন কেন? আজকে একটা কি বলে কি রাজনীতি .com-এর একটা নিউজে আমি আসার সময় দেখছিলাম যে শরীফুজ্জামান পিন্টু যেটা সম্পাদক, সেখানে উনি এই জিনিসটা বলা হয়েছে যে উনি ডাক দিয়েছেন। তো এই মুহূর্তে তো ডাক দিলে এখন তার আলোচনার সময় নেই। আমাদের কাছে সবসময় যেটা মনে করি যে নির্বাচন হবে, জনগণের যে ইচ্ছা সেটা প্রতিফলিত হবে, কিন্তু আপনারা লিডাররা যদি একে অপরকে গালাগালি করেন, একে অপরের প্রতি অশালীন বক্তব্য রাখেন, আপনাদের সম্বন্ধে আমাদের ধারণাটা কী হবে? এই যে আমরা ইয়াঙ্গার জেনারেশন নিয়ে আলোচনা করি, তারাই বা আপনাদেরকে কী মনে করবে? এক একজন এত বড় বড় নেতা, আপনারা নিজেদের অ্যাটলিস্ট নিজেদেরকে তো এই মনে করেন আপনারা, তাই না? তো আপনারা যদি এই কাজগুলো করেন। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি। এই যে নারীর অবমাননাকর নানা ধরনের বক্তব্য, ধরা যাক সত্যও না, কথার কথা ধরলাম, কিন্তু ছবি তো ওই এআই দিয়ে বানানো, অনেক কিছু হয়তো বা সম্ভব না। যেমন মিছিলে, অনেক মিছিলে দেখছি ইসলামী দলগুলোর একদম আমাদের মেয়েরা যেভাবে স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান বা যান, সেই পোশাক পরেই তারা মিছিল করছেন, কিন্তু সেই ইসলামী দলগুলোর কথা অনুযায়ী, বিশেষ করে জামাতের কথা অনুযায়ী, সেই পোশাকে তো তারা মিছিলে যাওয়ার কথা না। তাহলে এখন কি মিছিলের সময় কি এটা ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, আমি বিচার মানতে রাজি আছি, আমার। আচ্ছা, এখন আপনারা এই সমস্ত যারা মহিলাদেরকে ধরে নিয়ে আসছেন, আপনি যে ড্রেসগুলো পরে কথা বলছেন, স্বাভাবিক ড্রেস পরে, স্বচ্ছন্দ ড্রেস পরে তো যাবে না, যে ন্যাচারালি এই বক্তৃতা করা, মিছিল করা, তমুক করা, মিছিল করতে গেলে কিন্তু দেখবেন যে আপনি এই একটু হালকা ধরনের কাপড় চোপড় পরে সুবিধা হয়, দৌড়াতে হয়, অনেক হাঁটতে হয়। তো সেটা করার সময় যদি তাদের ড্রেসের কোড ঠিক থাকে, তাহলে আবার আপনি বের হবে, ঘর থেকে বের হলে এর হয়ে যাবে মহিলা। নারীর পোশাক জরুরি না দৃষ্টিভঙ্গি জরুরি? দৃষ্টিভঙ্গি জরুরি, পোশাক দিয়ে কী হবে? আপনি যদি আমি আপনাকে যখন দেখি, তখন আপনি কি আপনার অবয়ব দেখি, আমি একটা মানুষ হিসাবে দেখি। আপনি কি পড়েছেন আমি দেখি না, এটাই সবচেয়ে জরুরি। এটা একেবারে সত্যি। একটা অন্য আলোচনা করি, তার নির্বাচন নিয়ে তো আলোচনা হতেই থাকবে। রপ্তানি কন্টেনার জমেছে প্রায় 8,900 চিটাগাং বন্দরে। এখানে আন্দোলন হচ্ছে, খালাস খুবই কম, এবং বোধ করি ইতিহাসে প্রথম কোনো জাতীয় নির্বাচনের আগে কোথাও আন্দোলন হয়। এইটাই প্রথম আন্দোলন, এবং এটা কিন্তু শুরু করেছে সরকার, ইন্টারিম সরকার। কতগুলো যেই কাজগুলো করেছে আপনি দেখবেন, অনেকগুলো কাগজই কিন্তু আছে যে এই সরকারের মতো বার্তা। টিআইবির প্রতিবেদনে আছে, অন্তর্বর্তী সরকারের অর্জনের চেয়ে ব্যর্থতা বেশি, সব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে প্রভাব পড়বে নির্বাচনে। এবং সেটা কিন্তু পড়ছে। আপনি খেয়াল করে দেখেন যে আমি একটা ইন্টারিম গভর্নমেন্ট, আপনার সাথে অনেকবার বলেছি একটি কথা, যে ইন্টারিম গভর্নমেন্টের তো এত মেজর জিনিসের কাজ দেওয়া উচিত, মানে কাজ করা উচিত হয়নি। এই যে বেতন স্কেল দেয়া, তারপরে আপনার এই যে আকাশচুম্বী, হ্যাঁ, তারপরে আপনার এই যে করলেন, আপনার এই যে পোর্ট দিয়ে দিলেন। আপনারা কে ভাই? আপনারা পোর্ট দেয়ার কে? আপনাদের তো এই কাজের মধ্যে এগুলো পড়ার কথা না। ইন্টারিম গভর্নমেন্ট, আপনি এসছেন, একটা অসুস্থ অবস্থা ছিল দেশে, সেই সুস্থতা করে দিয়ে আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন। এবং আপনারা যদি ঠিক সেই সময় মতো নির্বাচন দিতে 6 মাসের মধ্যে, তাহলে আপনাদের এত কলঙ্ক বহন করতে হতো না। এই যে বিভিন্ন জায়গায় দেখছি যে 17 বছরে আওয়ামী লীগ যেটা করেন, এই 17 মাসে সেটা করেছে। এটা সত্যি বা মিথ্যার ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু এই কথাগুলো আসবে কেন? কথাগুলো এসে তো আপনাদের কারণেই। আপনারা যদি তখন নির্বাচন দিয়ে চলে যেতেন, এক একজন এক এক রকম করে কথা বলছেন, মনে হচ্ছে না প্রত্যেকেই নির্বাচনের জন্য দায়ী, মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এক একজন। এই যে গতকালকে শাখাত হোসেন সাহেব গিয়েছিলেন চিটাগাং পোর্টে বোধহয়, জি, উনি কথা বলেছেন যে আমরা চেষ্টা করছি
আমরা হুঁশিয়ার করে দিয়েছি, তারপরে তারা কথা মানছে না। হ্যাঁ, এখন কথা মানছে না ওই একটা কারণ যে আপনি তো কাজ যেটা আপনি করেছেন সেটার কিন্তু আপনি দোষ ধরছেন না, যে আপনি কেন এটা করতে গেলেন। এটা তো কি বলে ব্যাকল্যাশ বলে বোধহয়, এটা হওয়ার ফলেই এটা হয়েছে, এটা কিছুই হতো না। এবং সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে কি, যেমন ধরুন যে এই যে খাদ্য রফতানি যেগুলো আসছে আমদানি, হ্যাঁ সেটা রমজানের উপর চাপ পড়বে। এবং এখন থেকে বোঝা যাচ্ছে যে সেই প্রস্তুতিটা তারা নিচ্ছে, যে এবং এটা কিন্তু পরবর্তী যে নতুন সরকার আসবে তার উপরে চাপ পড়বে। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানে, আমি আজকের এইরকম একটা পরিবেশে এই আলোচনাটা করতে হবে আমি ভাবি নাই। যেমন ধরেন বিমানের এমডি ভদ্রলোক একজন, ধনীর ঘরের শিশুর নরক, স্ত্রী সহ বিমানের এমডি শফিকুর কারাগারে। কেন? একটা শিশু বাচ্চা, কাজের বাচ্চা, তাকে যেভাবে ওই বাসায় নির্যাতন করা হয়েছে, এটা অমানবিক, মানে মধ্যযুগীয় বর্বরতা। তাহলে সমাজের এই কি বলবো মূল্যবোধগুলো যাচ্ছে কোথায়? আমরা যখন বিভিন্ন জায়গায় এগিয়ে যাই, সূচকগুলো এগিয়ে থাকে, কিন্তু এই জায়গায় যেন কারণ হয়ে যায়। আপনি দেখেন 11 বছরের একটা বাচ্চা মেয়ে, একে তো শিশু তার সন্তানের মতো পালন করা উচিত ছিল। ও যদি কাজ নাও করে, আপনি ওকে তো মানে খাইয়ে মানুষ করা আপনার দায়িত্ব, অসুবিধা কি? সেখানে যে ছবিগুলো তার ভুল না, সেই ছবিগুলো দেখেছে, এই ক্ষেত্রে এআই না, হ্যাঁ এটাই, এবং এটা শিউরে উঠতে হয়। এবং এই ক্ষেত্রে আমরা যে সবসময় অনেক সময় বলি, দেখুন নারীরাই কিন্তু নারীদের নির্যাতন করে সবথেকে বেশি। গৃহ পরিচায়কের নির্বাচন যেটা নির্যাতন যেটা হয়, সেটা কিন্তু নারীরাই করে। জানি না, আমি যে প্রথমে আপনাকে বললাম, এমডি সাহেবের আপনার সাথে আলোচনা হচ্ছিল ওখানে এই অনুষ্ঠানে আসার আগে, যে সমস্ত কাজের লোকরা কাজ করে বলে যে আমি এমডি সাহেবের বাসায় কাজ করি, তার একটা অহংকারের জায়গা, আমি এই বাসায় কাজ করি, আমি এই বাসায় কাজ করি, আমি সচিবের বাসায় কাজ করি, আমি অমুক সচিবের ড্রাইভার, তাই না? সেইখানে আপনি লজ্জা, মানে লজ্জা ধিক, এছাড়া কি বলবো। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, অনেক কষ্টের আলোচনা। একটি বাচ্চা মেয়ে আপনার বাসায় কাজ করবে, ও কতটুকুই বা কাজ করবার সামর্থ্য রাখে? একটু যদি আদর দিয়ে তাকে মানুষ করা যায়, তাহলে তো আপনি পরপারে অনেক খুশি হবেন, আপনি অনেক মানে খুব মায়া এবং দয়া পাবেন নিশ্চয়ই। আমার কথাটা জড়িয়ে যাচ্ছে যে আমি এই আবেগটা সংবরণ করতে পারছি না। আগামীকাল ছুটি থাকবে আমাদের, আজ পবিত্র শবে বরাত, সেজন্য দৈনিক পত্রিকাগুলো প্রকাশ হবে না, এজন্য আগামীকাল এই অনুষ্ঠানটি ছুটি থাকবে। নিশ্চয়ই পরের দিন থেকে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে। ভালো থাকবেন, মানুষের পক্ষে থাকবেন।